এটা হচ্ছে স্যার ওদের সদস্য কিন্তু ওরা এক্সপেরিয়েন্স ধারা এটা তো আমাদের ইয়া নাই সেন্টার ফর মেডিকেল অ্যান্ড বায়োটেকনোলজি দুটা কোর্স চালু আছে বিএসসি আর কোনো বর্তমানে কোনো চালু হয় নাই আপনার গভর্নমেন্ট চাকরি 50%, যারা জন্য আর ডিপ্লোমা নন গভর্নমেন্ট জব 25%, একটা বিএসসি আর এটা হচ্ছে আপনার ওখানে যাওয়া যাবে না, বিষয় আছে এটা হচ্ছে আপনার ওই ঢাকা মেডিকেল কলেজে ফরেন্সিকের যে আছে ওটা আচ্ছা ওদিকে বিষয় জায়গায় প্রস্টেপ হয়। আর ওই যে ওই ধানমন্ডি আলোচনা আর বিহারে যে আলোচনা যে বিচারের জায়গায় আসছিল এই যে পরে বিএবি যে একটা মেডিকেলে যাওয়া যায় ঢাকা মেডিকেল, যাদের একটা দূর দূরান্ত বরিশাল রাজশাহী তাদের বিচারের লেখানে আসে যেগুলি অ্যাবনর্মাল ডেথ আর কি। নামটা পিএইচটা ধরো পিএইচ আপনার হচ্ছে পাবলিক হেলথ পিএইচএল ল্যাবরেটরি, এখানে 2 ধরনের কাজ হয়, খাদ্য আর পানি টেস্ট হয়, ঠিক আছে। আমাদের স্যার আছে উনি আপনার বিভিন্ন দিবে আর কি। তো ভাই শুভ সকাল স্যার। ওই আমাদের সাড়ে আমাদের সাররা আছে নাই ম্যাডাম পাবলিক অ্যানালিস্ট এই যে এই পিএইচএল এ কর্মরত আছে, ঠিক আছে। তো পিএইচএল মিনস হলো পাবলিক হেলথ ল্যাব। আমাদের অনেকেরই জানা নাই যে এখানে কি কাজ হয়। বাংলাদেশে যত র্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট, স্যানিটারি ইন্সপেক্টররা ভেজাল ধরে, এইটার একমাত্র ল্যাব, কয়মাত্র একমাত্র ল্যাব হইল এই পিএইচএল। এখানে পাঠায়, এখানে অ্যানালাইসিস হয়, তারপরে এখান থেকে আমরা যে রিপোর্ট দেই এই রিপোর্ট এর উপরে বিচার হয়। আমাদের জুডিশিয়াল পাওয়ার আছে, ঠিক আছে। কি পাওয়ার আছে? এখানে প্রস্রাব, ইউরিন, ওই স্টুল, ব্লাড এগুলা না, এগুলা টেস্টের মতো আমরা ওই দেই না। মানে আপনারা যেমন স্টুল ইউরিন পরীক্ষা করে একটা রিপোর্ট দেন না, এইটা ওইরকম না, আমরা দেই সার্টিফিকেট। এই জন্য আমি পাবলিক অ্যানালিস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে এই মর্মে সনদ প্রদান করিতেছি যে, মনে করেন আমার বাড়ি পটুয়াখালীর বাউফাল উপজেলার রহিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন তার প্রেরিত হলুদটি বা মরিচটি ভেজাল বলিয়া গণ্য হচ্ছে, অমনি সে কেসে পড়ে গেল, ঠিক আছে। এই কাজটা এইখানে আপনাদের সাথে আমার কি সম্পর্ক? আপনাদের ডাক্তারদের সাথে আমাদের সম্পর্কটা হইল নিবিড়। কি সম্পর্ক? নিবিড়, ভেরি ভেরি ক্লোজ। কি কারণে? যে আমরা যে কাজটা করি, আপনারা মেডিকেল অফিসার হবেন 3 বছর পরে, এরপরে ইউএস অ্যান্ড এফপিও, তারপরে হইল সিভিল সার্জন। এই যে সিভিল সার্জন ইউএস অ্যান্ড এফপিও মানে উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার। আপনাদের অর্গানোগ্রাম আছে না, প্রথম হইল মেডিকেল অফিসার, তারপরে হইল ইউএস অ্যান্ড এফপিও, তারপরে সিভিল সার্জন, তারপরে ডিডি, ডাইরেক্টর, এডিশনাল ডিজি, ডিজি। এইটা হইল আপনাদের অর্গানোগ্রাম। এই যে সিভিল সার্জন আর ইউএস অ্যান্ড এফপিও যারা,
এদের সাথেই আমাদের কাজটা। এই জন্য আমি বললাম আপনাদের সাথে সম্পর্ক আমাদের নিবিড়। এবং আপনি যখন উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার হবেন, আপনার আন্ডারেই থাকবে এসআইরা, মানে স্যানিটারি ইন্সপেক্টররা। আর সিভিল সার্জন যখন হবেন, পুরা ডিস্ট্রিক্টের স্যানিটারি ইন্সপেক্টর আপনার আন্ডারে। দেখুন এইটার আবার 3টা অংশ আছে। এই যে আপনি স্যাম্পল পাঠাইলেন, এইটার 3টা অংশ। একটা হইল খারিজ, ওই যে বললাম আমাদের জুডিশিয়াল পাওয়ার আছে, কোর্টের মতো খারিজ বলে না যে কেস খারিজ হয়ে গেছে, এই জন্য খারিজ। তারপর হইল খাঁটি, শেষ হইল ভেজাল। যেইটা ভেজাল পাবো ওইটা সিভিল সার্জনের কাছে পাঠাইবে। ওনারা দায়িত্বে আবার এসআইদের বলে এদের বিরুদ্ধে কেস দাও, ওকে। আর যেগুলা র্যাব পুলিশ পাঠায় ওদের কাছে পাঠাই দেয়, ওরা কেস দেয়, ঠিক আছে। যেটা ম্যাজিস্ট্রেট পাঠায় ওইটা ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে দেয়, ওনারা কেস দেয়। আর এইটার এই পিএইচএল এর 2টা উইংস আছে, একটা হইল পানি আর একটা হইল খাদ্য। পানি যত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সচিবালয় অর্থাৎ ভিআইপি আছে, এদের পানি আমাদের স্যাম্পল টেকাররা আছে, তারা তাদের পাস আছে, তারা গাড়ি নিয়ে ফুসফুস করে ঢুকা যায় বঙ্গভবনে, গণভবনে। আপনারা আমরা পারি না, ঠিক আছে, আমাদের লোকেরা পারে। এবং কখনো কখনো ওনাদের সাথে দেখা হয়, এই যে ভিআইপিদের সাথে, ঠিক আছে। এবং সেখানে মজার মজার কাণ্ড ঘটে। ওনাদের সাথে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অনেক মজার মজার আচার আচরণ করে, মানে দুষ্টমি করে, যে মেহমান আসছে এদেরকে নাস্তা পানি দেওয়া, এই সেই নানা কথা বলে। তো যাক, আমরা যদি এখান থেকে বলি যে পানি খাওয়া যাবে, তাইলে ওনারা খায়, ঠিক আছে, মানে পান করে, ওকে। তাইলে এইখানে সেই কাজগুলো হয়। আর ওই যে 3টা অংশ কিন্তু রেখে আসলাম, একটা হইলো খারিজ, খাঁটি, ভেজাল। খারিজ কি কি কারণে হয়? প্রথম হইলো হলুদ পাঠান নেওয়া লাগবে, এতগুলা পাঠায় এই কটা, মানে বাংলাদেশে হলুদে টান পড়ছে, আসলে টান পড়ে নাই, বোধ বুদ্ধির অভাব, ঠিক আছে, বোধ বুদ্ধির অভাব। কার? যারা পাঠায় তারা। আপনি তো ডাক্তার মানুষ, আপনার এই যে বাতলাই দেওয়া লাগবে, সেই পড়াটা আপনি 15 বছর আগে পড়ে গেলেন রব স্যারের কাছ থেকে, ঠিক আছে। অর্থাৎ আপনার এসআই সাহেব যাতে বাজার মনিটরিং করবে, তারে মনিটরিং করবেন আপনি, সেই পড়াটা পড়ে গেলেন 15 বছর আগে, ওকে। এসআই সাহেব যাতে এতগুলা হলুদ পাঠায়, এতগুলা মরিচ পাঠায়, আপনি ডাক দিয়ে বলে দেবেন, যখন ইউএসএনটিপিও হবেন তখন আমার কথা মনে পড়বে, তখন বলে দেবেন যে বেশি করে, মানে স্যাম্পল ঠিকঠাক মতো পাঠাইবেন। এখানে আসার পরে না হয় আমরা খারিজ করে দেব, পরিমাণে কম হওয়ায় খারিজ। ইউএসএনটিপিওর সিগনেচার নাই, অফিসের স্মারক নম্বর নাই, দেখবো যথাযথ প্রক্রিয়ায় না পাঠানো খারিজ। পাঠাইছে হলুদ, লেখা দিয়েছে মরিচ, পত্রের সাথে নমুনার মিল না থাকায় খারিজ, ঠিক আছে। বোতল ভাঙ্গা, পাঠাইছে সরিষার তেল, আমি কি করব? ঠিক আছে, যথাযথ প্রক্রিয়ায় না পাঠানোই খারিজ। নাপার বোতলে সরিষার তেল, নাপা নাপা তো চেনেন, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ওষুধ, ইন্ডিয়া, ঠিক আছে। যেমন খাইছে বাঙালি রেনিটিডি, তেমনি খাইছে নাপা, ঠিক আছে। মুড়ি মুরগির মতো, মনে হয় বাংলাদেশের জাতীয় ওষুধ হইল নাপা, ঠিক আছে। এটা আপনি করে লাগে না, ওরা নিজেরাই ডাক্তার, মাথা ব্যথা করে নাপা খায় একটা, ঠিক আছে। শেষ করে অল্প টাইমের ভিতরে শেষ করে দেব, একেবারে অল্প শেষ। তো এই তো হইলো এই প্রক্রিয়াটা আমাদের এইখানে। ম্যাডামের তারা আছে, আমারও কাজ আছে, এই জন্য আপনাদের সাথে দেখা হইলো, ভালো লাগলো, এই হইলো। আর একটা শেষ কথা বললে দেই, 2 মিনিট। 1967 সালে পাকিস্তান আমলে খাদ্য আইন ছিল, ঠিক আছে। আর ওই আইন ছিল একেবারে 1 বছরের, 1 দিনের জেল, 2 দিনের, 3 দিনের, 7 দিনের 200 টাকা জরিমানা, 300 টাকা জরিমানা, এ দিয়ে তো আর চলে না।
এই জন্য নিরাপদ খাদ্য আইন হয়েছে 2013, ঠিক আছে? এই আইনে আছে নিরাপদ খাদ্য আইন 2013, মনে রাখেন। এই আইনে আছে যে কোনো লোক যদি খাদ্যে ভেজাল করে তাইলে 10 লক্ষ টাকা জরিমানা, 5 বছরের জেল। এটা হইল আমাদের সর্বশেষ এই মানে আইন, ঠিক আছে? তো সবাই আপনারা আসছেন কষ্ট করে আমাদের এই প্রতিষ্ঠানে, সবাই সুস্বাগতম, ভালো থাকবেন। আর এই চাকরি জীবনের বাইরেও আমি একজন কবি এবং কথা সাহিত্যিক, বাংলা একাডেমির মেম্বার। আমার নতুন বই আগামী 22 সালে, মুখোশবন্দি জীবন। কি বন্দি জীবন? সবাইরই তো মুখোশবন্দি, তাই না? তাহলে মুখোশবন্দি জীবন আমরা বইমেলায় গিয়া ইনশাল্লাহ পড়ব। ভালো থাকবে। এই বছরের বই মুখোশবন্দি জীবন। এসব মায়ের কাছে পড়া শিখি, সবাই আমরা মায়ের কাছে পড়া শিখি। প্রথম পড়াটা আমার প্রথম শিক্ষক হইল আমার মা। ছেলেদের জন্য, যেটা ছেলেদের জন্য বই হইল মিথিলার কাছে যাব, আর মেয়েদের জন্য রং নাম্বার। पहले खुश कर दिया फिर लगे तो क्या तो কিরকম দাম? সেই টাঙ্কি নিয়েও হিস্ট্রি আছে। এখানে আপনার রাত্রে একটা দূরে দিয়ে কিন্তু লোক থাকে না, একদিন মিনিট আপনার তো এখানে আসার সুযোগ নেই। আমাদের বাসাটা যদি আমরা দেখছি একটার দিকে, এখানে তো অনেক হয়েছে, আগে আরো বেশি ছিল একটা দুটোর দিকে, তখন নাকি দারোটা প্রায় দেখে এখানে কিছু পাঞ্জাবি পরা গলাকাটা সিল দিচ্ছে, নাম হয়েছে, এগুলি বিপরীত করে, কিন্তু আপনার অনেকটা সত্যি দিতে পারে, কারণ দিন তো অফিস আছে। জি স্যার, এখানে মানে এই জায়গায় এই অফিসে আসছি না, আপনার সবার বাসাতেই আছে, কিন্তু এখানে বেশি আছে, এই উপদ্রব বেশি। পরিত্যক্ত অবস্থা আছে অনেক বছর। আচ্ছা, ঠিক আছে। আমাদের ব্লাড ব্যাংক, ঠিক আছে, ব্লাড ব্যাংক ইউনিট। এখানে CPD-1 ব্লাড ব্যাংক তৈরি হয়। CPD-1 হচ্ছে এটার ভিতরে যে অ্যান্টি কোয়াগুলেন্ট থাকে, এটা হচ্ছে সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ অ্যাডিনিন 1, এটা আমাদের হয়। আর এটা বিক্রির জন্য না, ব্যাগটা বিভিন্ন উপজেলা লেভেলে আর স্বাস্থ্য কমপ্লেক্সে, মেডিকেল কলেজগুলিতে বিতরণের জন্য 4 ধরনের ব্যাগ হয় আমাদের। দেখেন, ডাবল, কোয়াড, ট্রিপল আর হচ্ছে সিঙ্গেল। ডাবল সিঙ্গেল হচ্ছে ওই যে 450 ml ব্লাড আর 50 থেকে 63 ml অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, CPD-1 যে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে আমাদের। আর আপনার এই কোয়াড, ট্রিপল, ডাবল এই ব্যাগগুলি হচ্ছে হেভি ইঞ্জুরি পেশেন্টের জন্য, যারা আপনার ওই রোড অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট এগুলির জন্য রক্ত 3 থেকে 4 রক্ত রাখতে পারার সময়, তখন এইভাবে তাই ডোনার কালেক্ট করে এইভাবে দিতে হবে। এই যে একটা রেশিও আছে দেখেন, ফার্স্ট ব্যাগ 450, 350, 350 ফিক্স করে, আর উল্টা দিলে অনেক সময় ওভার ব্লাড হয়ে আপনার হার্ট তখন দুর্বল থাকে, অ্যাক্সিডেন্ট হলে পাস কম করে, তখন আপনার স্ট্রোক করতে পারে, পাস বন্ধ স্ট্রোক করে মারা যেতে পারে। জন্য অতিরিক্ত তখন আমরা 150 ml বেশি রক্ত যায় যদি এইভাবে দেন। যেসব রোগীর হেভি ইঞ্জুরি, নর্মাল রোগী না কিন্তু, যারা নর্মাল তাদের ওই সিঙ্গেল ব্যাগ। বেবি ব্যাগ আছে 150 ml ব্লাড, ওই বেবি এর জন্য বেবি ব্যাগ, বেবি ব্লাড ব্যাগ। ট্রান্সফিউশন সেট আছে, ইনফিউশন সেট আছে। ব্লাড ব্যাগের রক্তের এখান থেকে শুধু ব্যাগ তৈরি হয়, বিক্রির জন্য না কিন্তু, এগুলি শুধু হচ্ছে বিভিন্ন উপজেলা আর হচ্ছে মেডিকেলের জন্য। আর আপনার এখানে এই ব্লাডের যে এই ইয়াগুলি না দিতে পারেন, এটা জানেন আপনারা, যে নিকট আত্মীয় নতুন, আগে তো কিন্তু নিকট আত্মীয়দের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ দেওয়ার, কিন্তু এখন না করছে, এটা জানেন কিনা? ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের দেওয়া নিষেধ এখন, এটা কি জানেন আপনারা? আগে আপনার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বাবা বা ভাই বোন, তার তো ভাই বোন এটা দিতে বলতো, এখন এটা দিতে না করতেছে নতুন ভাবে। এটা কেন বলতেছে জানেন কিনা আপনারা? এটা হচ্ছে যে নতুন একটা সমস্যা, এটা হচ্ছে যে ট্রান্সফিউশন এসিড, এই গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ যেটা নতুন আসছে আর কি, এটা হইলে আপনার বাঁচার চান্স খুব কম।
সেলগুলি সব ভেঙে যায়, একদম মারা যায় আর কি। এটা কেন হয় এর সম্বন্ধে আইডিয়া আছে কারো? আচ্ছা, এটা ওই যে টিএজিএইচ টাচ ভার্সেস এফসিএফ গ্রাফ ভার্সেস হোস্ট ডিজিজ, ঠিক আছে? এটা আপনার ওই যে আগে দেওয়া হয়তো কেন বাবার লাভ দরকার, ঠিক আছে, ছেলের থেকে দেওয়া হয়তো কেন এই ছেলেগুলি আপনার বাবার এই ছেলেগুলির সাথে খুব কাছাকাছি ম্যাচ করতো বি সেল টি সেলগুলি। তো দেখা গেছে যখন আপনার ছেলে বাবারা দেয় রক্ত, তো ছেলের টি সেল আর বাবার টি সেল গুলো কাছাকাছি হয় এই ছেলের কারণে। তখন এই ছেলেগুলি বেঁচে কারণে তখন ওই টি সেল গুলি ভাবে যে বাবার টি সেল গুলি ভাবে যে এটা আমার নিজেরই টি সেল, এই জন্য অ্যাকসেপ্ট করে নেয়। তারপরে আস্তে আস্তে যখন গ্রোথ করতে থাকে, ওই আপনার নেচার আরেকজনের ত্যাগ হবে না, যতই আপন ভাই হন, ঠিক আছে? ও যখন একা একা অনেক বাড়তে থাকে তখন আপনার ওর ভালো লাগে না, তখন ও শত্রু মনে আক্রমণ করে। এইভাবে তার এই রেয়ার মানে 1%, এটা পুরো পৃথিবীতে 1%, এটা এই কাজ হয় না, খুব রেয়ার। কিন্তু এখন এটা নতুন আসছে, এটা দেখলে আপনাদের বলবে এটা আইডিয়া দিয়ে রাখলাম আর কি। এটা আপনারা ধরবেন না তো বলবেন আর কি, এটা নতুন আসছে আর কি, এটা না দেওয়া উচিত। তা আপনারা কেউ আত্মীয় স্বজনের ব্লাড অ্যাভয়েড করবেন আর কি, না পারতে দিবেন না আর কি। এটা হইতে পারে 1%-এর কম, কিন্তু যার হবে তার সে আর বাঁচার চান্স নাই, এটা হয় আর কি। আমরা চলে যাবো আইভি ফ্লুইডে, ইন্টারভেনাস ফ্লুইড ইউনিটে চলে যাবো। এই যে আপনার ওইখানে একটা কথা বলতে ভুলে গেছে, এটা হচ্ছে 1 লাখ ব্যাগ পার ইয়ার এখানে পার ইয়ারলি 1 লাখ, ঠিক আছে? এটা অবশ্য আপনার সার্ভিসিং দিবে বছর 1 লাখ হইতে। এখন আন্ডার কন্ট্রাক্ট বন্ধ আছে, 2টা বন্ধ আছে, এটা বন্ধ আছে। ইন্টারভেনাস ফ্লুইড, ইন্টারভেনাসের যত ফ্লুইড আছে সব তৈরি হয় এখানে। এটা হচ্ছে ডিসপোর্টার প্ল্যান্ট, যেটা দেখতেছেন এটা থেকে উপরে চায় ওয়াটারগুলি পিএইচ 3 ওয়াটার আর কি, 7 পিএইচ 7 ওয়াটার, এইচসি ওয়াটার, স্যালাইনের মূল উপাদান 3% সোডিয়াম ক্লোরাইড, নরমাল স্যালাইন, হাইপোক্লোরাইড, এই সব ধরনের ইন্টারভেনাস যত ফ্লুইড আছে স্যালাইন থেকে সব এখান থেকে দেওয়া হয়। এখান থেকে তৈরি তো এটা আপনার বিক্রি হলো না কিন্তু। আর বাংলাদেশে কিন্তু একটাই তৈরি ফ্রি, মানে সরকারিভাবে একটাই ব্যাগ ব্লাড ব্যাগের, আর এখানে 15 লাখ স্যালাইন তৈরি হয় পার ইয়ার। এখন বন্ধ আছে 2020 থেকে 15 লাখ। এখানে আপনার এই ডিস্ট্রিবিউটর প্ল্যান এই সরকারিটা, এটা সরকারি, এটা বিক্রির না, 40 টাকা 25 পয়সা হিসাবে বিক্রির না। এটা আপনার উপজেলা লেভেলে আর কাছে আপনার মেডিকেল কলেজগুলোতে বিনামূল্যে বিক্রির জন্য, মানে সরি বিপণনের জন্য, বিতরণের জন্য এগুলি বিক্রি হয় না। এটা বন্ধ আছে 2020 সাল থেকে। আপনার ওই আন্ডার কনস্ট্রাকশন আর কিছু জটিলের জন্য এটা ঠিক হয়ে যাবে। আর কবে চালু হয় না শিওর না আর কি। এটা হচ্ছে আইভি ফ্লুইড সেকশন, ইন্টারভেনাস। এখানে এইটাই তথ্য আরো বড় মেশিন দিবে। এটা হচ্ছে জানার জন্য যেখানে 15 লাখের মতো স্যালাইন তৈরি হয়, নর্মাল স্যালাইন 3% সোডিয়াম ক্লোরাইড, হাসপাতাল সলিউশন, অ্যাকোয়া স্যালাইন, নরমাল স্যালাইন, তারপর কি বললেন? 3% সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা দাঁড়ান, এখানে 2টা সেকশন সারা বিল্ডিং দিবে। একটা হচ্ছে এআরবি, অ্যান্টি রেবিস ভ্যাকসিন সেকশন, আর হচ্ছে অ্যান্টি স্নেক ভ্যানম, একটা সাপের কামড়ের, একটা হচ্ছে কুকুর কামড়ের। 2টা সেকশনই বন্ধ আছে। একটা হচ্ছে 2011 সাল থেকে বন্ধ কুকুর কামড়েরটা, সাপের কামড়টা অনেক আগের থেকে বন্ধ। এই যে বিল্ডিংটা দেখতেছেন স্যারের ধারণা জাস্ট, বিল্ডিং তিনি বলবে স্যার আর কিছু। এটা এই বিল্ডিংটা হচ্ছে এআরবির কুকুর কামড় ভ্যাকসিন তৈরি হতো। এখানে পাশে বিল্ডিং ছিল, এটাতে আপনার সাপের কামড় বিষ তৈরি হতো। এখন 2টাই বন্ধ আছে, সাপের কামড়টা বন্ধ আছে, কুকুর কামড়টা বন্ধ আছে। কুকুর কামড়ের ভ্যাকসিনে আপনার একটু হালকা আমি আইডিয়া দিয়েছি, আর বাকিটা সারে দিবে। ওখানে ভেড়াকে আপনার ডাইরেক্ট র্যাবিস পুশ করে দিত, অনেবেল ভেড়াকে, সুস্থ ভেড়াকে। তো ভেড়া 3 দিন পরে পাগল হয়ে যেত, পাগল হলে ওটাকে মেরে ফেলা হইতো, আর ওটার যে ব্রেনটা কালেক্ট করে ওটাকে পুরো ফেলতে হইতো বার্নারে। তখন আপনার ওই ব্রেন থেকে আপনার অনেকগুলো রুম ছিল এখানে, খোলা থাকলে দেখাতে পারতাম। ওইখান থেকে প্রসেস করে আপনার বানানো হইতো, ওই যে কুকুর কামড় ভ্যাকসিন বানাইতো, যেটা রাউন্ড ভ্যাকসিন, যেটা ওটা এখন বন্ধ আছে, বিভিন্ন কারণে বন্ধ আছে। আমলাতান্ত্রিক জটিলতা আছে, সরকারের সদিচ্ছা অথবা বিধির চাপ অথবা অজানা কারণ, যে কোনো কারণে বন্ধ আছে 2011 সাল থেকে। এটাকে দেখাইছে অমানবিক, যে এটা আপনার ওই নাবিতে দেয় 14টা, এগুলি দেখায় বিদেশি এটা চালু করতে। বুঝতে পারছেন? 40 টাকা 25 পয়সা হিসেবে দেওয়া হইতো, এটা চালু হওয়ার চান্স নাই।
খুবই কম। এটার হবে না আর কি, হইলে টিস্যু কালচার হতে পারে, তো অনেক দেরিতে। এটা হচ্ছে এইভাবে। আর পিছিয়ে ছিল সাপের কামড়ে ভ্যাকসিন তৈরি হতো, ওখানে অ্যান্টিভেনম তৈরি হতো, ডাইরেক্ট ভ্যানম দেওয়া হতো, আপনার এই কম্বাইন্ড ভ্যানম যেটা দেওয়া হতো আর কি ঘোড়াতে। ঘোড়া তো জানেন ভ্যানম রেজিস্ট্যান্ট, তো এটা দেওয়ার পরে ঘোড়া আপনার 15 থেকে 20 দিন পরে আপনার ব্লাড কালেক্ট করা হতো। কালেক্ট করে আপনার ওখান থেকে সিরাম থেকে আমরা ওখান থেকে ভ্যানম তৈরি করতে, ব্লাডের সিরাম থেকে আর কি অ্যান্টিবডি তৈরির মাধ্যমে আর কিছু প্রসেস ছিল, ওখান থেকে তৈরি হতো আপনার ভ্যানম। এখন এই ভ্যানমও বন্ধ আছে। ভ্যানম বন্ধ নেই আগের থেকে, অ্যান্টিভ্যানম এই দুটো সেকশন সম্বন্ধে একটা আইডিয়া নেওয়ার জন্য আর কি, এই দুটোই বন্ধ। এটা হচ্ছে রিয়েজেন্ট সেকশন। রিয়েজেন্ট সেকশনের কাজ হচ্ছে আপনার ওই বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্ট যে হয়, ব্লাড, ইউরিন, টেস্ট করতে যে রিয়েজেন্ট লাগে, এই রিয়েজেন্টগুলি এখান থেকে সাপ্লাই হয় সরকারিভাবে, প্রাইভেট না। আমাদের এখানে একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, ওইখানে আপনার অনেক টেস্ট হয় সরকারি নির্ধারণ মূল্যে এইগুলি। আর বিভিন্ন উপজেলাতে এই আপনার এখান থেকে রিয়েজেন্ট যায়। এখানে 1-2 জনের রিয়েজেন্ট বর্তমানে তৈরি হয়, আগে অনেক হইতো, এখন নাই। আপনারা আছেন, টেবিলে একটা লিস্ট আছে, লিস্টটা দেখে তারপরে ছবি তুলে আপনি নিয়ে যান আর কি। তারা বলছিলেন ছবি দিলে লেগেছে। মনীষা রমি একটু হাত আচ্ছা, এখানে একটু ছিল আপনারা এখানে কি কি দিয়ে দেবেন? আর যদি একটা লাইক এরকম লিস্ট আছে, স্যাম্পলগুলো দেখেন আপনারা, অনেক একটা বন্ধ এখন ডিপথেরিয়া, টিটানাস। ওআরএস। আচ্ছা, ওআরএস ঢুকে নাকি এটা দাঁড়ান। খাবার চালা যেটা গোলসল হিসেবে চিনি আমরা, ওই 4টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি হয়। সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ট্রাইসোডিয়াম সালফেট আর গ্লুকোজ অ্যানহাইড্রাস। এগুলি মানে মূল উপাদান এগুলি, যত প্রাইভেট এগুলি সরকারি, এগুলি এটা সরকারিভাবে বিক্রির জন্য না। এখানে প্যাকেটিং হয় আর পাশে রুমে মিক্সিং হয় আর কি। মিক্সিং মানে কাঁচামালগুলি। এটা হচ্ছে এখানে আমি একটা স্যাম্পল আনতে পারি। আমরা চলে যাবো দোতলায়। আচ্ছা, আমরা এখন চলে যাই। দেখি দোষ তারা পান নাই। আপনি পান নাই। খাইতে পারেন। না, এটা তো রেস্ট্রিক্টেড এরিয়া, মানে রেস্ট্রিক্টেড জোন আর কি। আচ্ছা, আমরা আসলে প্ল্যান করেছিলাম যে তোমরা যারা আসবা আমরা তাদেরকে আমাদের অফিস ভিজিটের আগে আমরা একটা ওভারভিউ দিব।
তো যেহেতু তোমাদের সাথে সেটা পসিবল হয় নাই, তো আমরা পরেই ওভারভিউটা নিই। দেখে কারো কোনো কোশ্চেন আছে কিনা আগে একটু জেনে নিই। দেখার পরে কোনো কিছুতে জানার কিংবা মনে হলো যে এটা তো জেনে নিলাম না, এরকম কি কিছু আছে নাকি আমি আবার মনে করাবো আমরা কি কি দেখলাম? তাহলে মনে পড়বে মনে হয় না, তারপরে যদি কোশ্চেন থাকে। আচ্ছা, সবাই লেখাপড়া করতেছে, এত লেখাপড়া করো না, কলেজে তো করোই, লিখতে হবে না কিছুই লেখা নেই। যে আমি এখানে দেখাবো এই কথাগুলো ওয়েবসাইটে আছে। আমাদের যে রিপোর্ট সাবমিট করতে হয়, রিপোর্ট সাবমিশনের জন্য সবাই কপি পেস্টই করে, খুব সুন্দর ওয়েবসাইট থেকে কপি করে পেস্ট করে দিতে পারবা। ওকে, এখানে লিখে কষ্ট করার দরকার নেই। আইপিএইচটা ফার্স্ট বাংলাদেশে যখন আসে 1948-এ, তখন ক্যালকাটা থেকে পাবলিক হেলথ ল্যাবরেটরি হিসেবে এসেছিল, সেটা আলাউদ্দিন রোডে ছিল। এখন পরে যখন পাবলিক হেলথ ল্যাবরেটরির কোলাবোরেশনটা একটু বেড়ে গেল, কাজগুলো বেড়ে গেল, ওই সময় আমরা জানি অনেক পাবলিক হেলথ প্রবলেম ছিল, তাই না? 1948-এর দিকে জানি না, খুব বড় সড়ো একটা প্রবলেম ছিল। সেটা কি ছিল? কলেরা। আমরা তো অনেক আগের যুগের মানুষ, আমরা অয়ময় নাটক, বিটিভিতে অয়ময় নাটক দেখে বড় হয়েছি। তোমরা কি কেউ পরে ইউটিউবে দেখেছো অয়ময়? হ্যাঁ, অয়ময়তে একটা ইয়ে ছিল, ওলা ওঠা, সবাই মরে যাচ্ছিল। তো ওটা ছিল হচ্ছে কলেরা, তাই না? তারপর গুটি বসন্ত ছিল। তো এই তখন এই পাবলিক হেলথ প্রবলেমগুলোর জন্য পাবলিক হেলথ ল্যাবরেটরিটার কাজ বেড়ে যায়। তখন এটার নাম হয় কম্বাইন্ড পাবলিক হেলথ ল্যাবরেটরি। তো সেই সময় আলাউদ্দিন রোডের ছোট্ট জায়গার মধ্যে যে পাবলিক হেলথ ল্যাবরেটরিটা ছিল, ওটাকে মহাখালীতে নিয়ে আসা হয়, যে একটু বড় জায়গায় কম্বাইন্ড পাবলিক হেলথ ল্যাবরেটরি করে, সেটা 1952-তে। তারপর 53-তে এটার নাম হয় ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ। কারণ হচ্ছে তখন দেখা গেল যে ল্যাবরেটরির কাজ ছাড়াও আরো অনেক ধরনের কাজের সাথে এই ইনস্টিটিউটটাকে রিলেটেড হতে হচ্ছে। তখন দেখা গেল যে একটু যদি ভেগ টার্মে নামকরণ করা হয় তাহলে মনে হয় পারপাসটা বুঝতে সহজ হবে, সেই জন্য তখন নামকরণ করা হয় ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ। এখানে যে বললাম বিশাল এরিয়া, ঢাকা শহরের মধ্যে এই এরিয়াটা আমি এখানে যখন জয়েন করার পর জানলাম, তোমাদের মতো থার্ড ইয়ারে এসেছিলাম, কিন্তু এগুলো আসলে মাথায় আর রাখি নাই, রিপোর্ট সাবমিট করে দেওয়া পর্যন্তই ভুলে গেছি। এখানে যখন আমি জয়েন করলাম তখন দেখলাম যে এখানে এত জায়গা, প্রায় 48 একর জায়গা, 47.8 একর, প্রায় 48 একর জায়গা, এত বড় জায়গা। তো তখন খুবই অবাক লেগেছে যে ঢাকা শহরে যেখানে এক টুকরা জমি সোনার সমান, তাই না, সেই জায়গায় এত বড় জায়গা নিয়ে গভর্নমেন্ট একটা প্রতিষ্ঠান রেখে দিয়েছে। একেবারেই পারপাসলেস না, অনেক পারপাস ছিল আসলে তখন। তো সেটা দেখার জন্যই আসলে, মানে সেই কথাগুলো বলার জন্যই, হয়তো দেখতে দেখতে তোমাদের এতটা বোঝা হবে না, কিংবা আমরা আমি যে বললাম আমিও থার্ড ইয়ারে এসেছিলাম এখানে, তারপর আর মনে রাখি নেই, মনে থাকে না রিপোর্ট সাবমিট করে দেওয়া পর্যন্তই। কমিউনিটি মেডিসিন কার ভালো লাগে? কেউ আছে এখানে পাবলিক হেলথে ক্যারিয়ার করতে চায়? এনিওয়ান? কমিউনিটি মেডিসিন ভালো লাগে? কমিউনিটি মেডিসিন ভালো লাগে কেউ বলে না, কারণ আমার সবচেয়ে অপছন্দের সাবজেক্ট কমিউনিটি মেডিসিন ছিল, মনে করো তাই। সেম, হ্যাঁ, কারণ কমিউনিটি মেডিসিনের মতো মানে মুখস্থ করতে হয়, মানে এটা একটা কোনো কথা, হাড্ডি গুড্ডি নিয়ে সবচেয়ে ইরিটেটিং ইয়ে কি ছিল? বোনস। কোনটা খুব কঠিন, যেটা মনে রাখা কষ্ট হয়? না না না, ইয়ে বোনস, অ্যানাটমি ইয়াতে ম্যাক্সিলা না ম্যাম, বোনের স্কাল ছিল। ফুটোলজি তো আছে, তাছাড়া লম্বনের মধ্যে ফিবুলা ফিবুলা রেডিয়াস আনলা ফিবুলা তো রে বাপস। তো আমার
আমার মনে হয় সারা জীবনের সমস্ত এনার্জি আমি ফার্স্ট ইয়ারে ফিবুলাতে দিয়েছিলাম। আমার ব্যাচমেট আমাকে ফিবুলা ডাকতো। হ্যাঁ, কারণ ফিবুলা আমি আর সব ভুলে গেলে ফিবুলা বলতাম না। আলটিমেটলি দেখা গেল যে আমি ফিমারের অ্যাটাচমেন্ট ভুলে গেছি, কিন্তু ফিবুলা এমন ভাবে পড়ছে যে ওইটা যদি আমার আসে, সবাই ওটাতে ভয় পাচ্ছে, ওটা সবাই আমার কাছে ফিবুলা ডেমো নিতে আসে, আমাকে সবাই ফিবুলা বলে ডাকতো। তখন আমি খুব শুকনা ছিলাম, মনটা তখন এতটুকু, তাই যাই হোক মনে থাকতে পারে। তো তখন মানে ফিবুলাতে এত আমার মানে এত প্যানিক অ্যাটাক হতো ফিবুলা দেখলে, তো আমি সাজেস্ট ফিবুলাই পড়বো শুধু। তো আমি মনে হয় মানে পরীক্ষার হলে যখন আমি ঢুকি তখন আমার মনে হচ্ছে আমি ফিবুলা ছাড়া অন্য কিছু যদি ধরে আমি ওখানে অজ্ঞান হয়ে যাবো, আমি তার কিছু পারি না, আমি তো শুধু ফিবুলা পারি, এরকম একটা অবস্থা। যাই হোক, পাঠ পেয়ে আসছি দেখতে পাচ্ছ। এখন কিন্তু এই যে ও বললো যে পাবলিক হেলথের ডেফিনেশন, পাবলিক হেলথে তখন আমাদের সময় হচ্ছে ঢাকা মেডিকেল থেকে এক স্যার যেতেন, উনি যে প্রতিটা স্টুডেন্টের কমন কোশ্চেন হচ্ছে পাবলিক হেলথের ডেফিনেশন। তো বসার পরে প্রফে আর কি, প্রফের এক্সটার্নাল বসার পরে পাবলিক হেলথের ডেফিনেশনটা বলতে পারলে হচ্ছে তার নেক্সট পরীক্ষা শুরু হবে আর কি, মানে ওটা হচ্ছে এন্ট্রি টিকেট। আর যদি বলতে না পারতো কিংবা প্রথম 2 লাইন বলে যদি করতো তাহলে স্যার বের করে দিতেন। তো ওখানে আমরা 4-5 জন ফ্রেন্ড, আমি, আমার রুমমেট, আমাদের একটা গ্রুপ ছিল 5 জনের। তো আমরা প্ল্যান করলাম যে প্রথম 2 লাইন এমন ভাবে মুখস্থ করব যে মানে এটাতে একবারও শ্বাস নিব না। তো এরকম করে আমরা এটা প্র্যাকটিস করলাম। তো স্যার আসবেন, তো সকালে যেয়ে দেখলাম স্যার আসছেন। আমরা ঢোকার আগেও আমরা কয়েকজন, আমরা বি ব্যাচে ছিলাম, আর বি ব্যাচের কয়েকজন আমরা এটা প্র্যাকটিস করলাম। তো তারপরে যে বসেই শুরু করলাম এবং একবারও নিঃশ্বাস না নিয়ে পুরো 2 লাইন বলে ফেলবো প্রায় এরকম। আচ্ছা আচ্ছা বসো বসো, স্যার দাঁড়াই জিজ্ঞেস করতো ডেফিনেশনটা বলো, তারপরে বসবে আর কি। তো তারপর এমন ভাবে বললাম যে আমি তো সব পারি আসলে, কিন্তু পরের লাইনের ইজ না এম না আর এটাও আমার বলার উপায় ছিল না। তো এরকম যদি তোমরা এই টিপস কাজে লাগাও না, এখন আর স্যাররা তো বোকা নেই। আমাদের সময় স্যাররা একটু মনে হয় ভালোই ছিল, যদিও আমাদের বিরক্ত লাগতো। এখন যেমন আমি খুব পচা টিচার, আমি ভালো টিচার না। সো এখন আর টিচাররা ভালো নাই, আমাদের সময় স্যাররা অনেক ভালো ছিলেন। তাও ডেফিনেশন জিজ্ঞেস করতেন, বই আছে, এখন টিচাররা বইয়ের বাইরে জিজ্ঞেস করে, তাই না? তাই কি মনে হয় যে কোথেকে আসছে হিব্রু ভাষার কথাগুলো বলতেছে। যাই হোক, কিন্তু পাবলিক হেলথ মানে পাবলিক হেলথ না, কমিউনিটি মেডিসিন কারোর ভালো লাগে না, শুনি না, দেখা যাবে জানে সেখানে। আচ্ছা, যাই হোক, তবে এটা ভেবো না যে আমি এখন রিগ্রেট করি, তা না। আই এম প্রাউড টু বি অ্যান এপিডেমিওলজিস্ট, কারণ আমি এখন যে সেক্টরটা নিয়ে কাজ করি সেখানে আমার ভালো লাগে যে আমি একজন পেশেন্টকে হেল্প করি না, আমার জন্য পেশেন্ট কথাটা নাই, আমার জন্য পেশেন্টস, আমি অনেককে নিয়ে কাজ করি। কিংবা আমি যখন চিন্তা করি আমার এরিয়াটা অনেক ব্রড, একজন মেডিসিন স্পেশালিস্ট, তার কাছে একজন রোগী আসে, সে একজন রোগীকে নিয়ে চিন্তা করে, কিন্তু আমি যখন আমার কলম ধরি কিংবা আমি যখন আমার হাত ল্যাপটপে রাখি, সেটা একজন পেশেন্টের জন্য না, অনেক বড় একটা এরিয়াতে কাজ করার জন্য। এটা ভালো লাগে। এবং আরো লাগে যে আমি যখন এই রিলেটেড আমার পোস্টিং হলো, তখন থেকেই কোভিড শুরু হলো। হয়তো সেটাও আমার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। যে আমি তো বলি যে সাবিনা ফ্লোরা ম্যাডামকে আমরা সবাই চিনি, তাই না? তো আমি বলি যে ম্যাডাম যে জন্যই বিতর্কিত হোক, তার শাড়ির জন্যই ট্রল হোক কিংবা যাই হোক, কিন্তু তার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ এপিডেমিওলজি সাবজেক্টটাকে চিনেছেন। আমি এই জন্য ম্যাডামের সাথে কখনো কোনো মিটিংয়ে গেলেই আমি আগে এটার জন্য তাকে থ্যাংক ইউ দিই, যে আপনার জন্য এপিডেমিওলজিটাকে চিনেছে সবাই। মিনিস্ট্রিতে গেলে বলে, ও আচ্ছা তুমি সাবিনার সাবজেক্টের, এরকম আর কি। তো এইটা অনেক বড় একটা ব্যাপার যে এপিডেমিওলজি, কোভিড এসে আর কিছু না হোক, পাবলিক হেলথ এপিডেমিওলজি কিংবা পাবলিক হেলথ রিলেটেড টপিক গুলো, এগুলো চিনেছে। আমাদের মিনিস্ট্রি তো জানেই না যে কমিউনিটি মেডিসিন ছাড়া পাবলিক হেলথের আর কোনো কিছু আছে, আর যে 7টা সাবজেক্টের পিএইচ আছে, আর যে 7টা স্পেশালিটি আছে, সেটাই আমাদের মিনিস্ট্রি জানে না। ওরা আমাদের নিয়ে কাজ করবে কোথায়, ওরা আমাদের নিয়ে পোস্ট ক্রিয়েট করবে কোথা থেকে। যাই হোক,
আগাই আমি একটু ভিশন অফ আইপিএইচ, আমি যদি ওই পাবলিক হেলথ ডেফিনেশনের মতো পড়তে শুরু করি শুনতে ভালো লাগবে না, সেজন্য না পড়ি। ভিশন মিশন আমি অমিট করে যাচ্ছি, তবে অবশ্যই তোমাদেরকে এটা লিখতে হবে, সো কপি পেস্ট করবা অ্যাজ ইউজুয়াল। গোল্ডেন এরা, আমরা যে আগে বললাম যে তখন পাবলিক হেলথ প্রবলেম ছিল যখন কম্বাইন্ড পাবলিক হেলথ ল্যাবরেটরি হয়। তো আর্লিয়ার যেটা কাজ হতো সেগুলো হচ্ছে আমাদের এখানে স্মল পক্সের ভ্যাকসিন তৈরি হতো, টাইফয়েড ভ্যাকসিন তৈরি হতো, টিটেনাস টক্সয়েড, ডিপিটি, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, অ্যান্টি স্নেক ভেনম। এই কোনোটাই এখন আর তৈরি হচ্ছে না, এখন সবই বাণিজ্যিক ভাবে বাজারে অন্যান্য কোম্পানিগুলো তৈরি করে। স্মল পক্স তো লাগছে না, ডিপিটিও লাগে না, আর বাকিগুলো তো বাজারে পাওয়া যায়। আমি সেদিন আমাদের একটা স্টোর ভেরিফিকেশনে যে খুব অবাক হলাম, আমাদের একটা অনেক পুরানো একটা স্টোরে অনেক ভায়াল, তো পরে ধরে দেখলাম সেই ভায়ালগুলো হচ্ছে টিটেনাস টক্সয়েডের ভায়াল, টিটি ভ্যাকসিন আমরা যেটাকে চিনি সবসময়। ওখানে লিখে 5 টাকা, মানে 5 টাকায় একটা টিটি টিকা পাওয়া যেত। এখন আমরা বাজারে কত দিয়ে কিনি, আমরা অবশ্য রিসেন্ট কেনার অভিজ্ঞতা নেই, 90 টাকা, 480, তো অনেক, তাই না? হিউজ, কোথায় 5 টাকা। পরে ওই 5 টাকায় এখনকার মূল্য মানে কতই হতো, 10 টাকা দাম হতো, তাই না? ডাবলের বেশি তো আর আমরা বাড়ি নাই, তাই না? তো ডাবল হলেও 10 টাকা হতো। অদ্ভুত যে আমরা সেটা করতে পারছি না। সরকারি কাজের অনেক ড্রব্যাক থাকে, সেগুলোর মধ্যে আমরা আটকে গেছি। আমাদের এখানে কতগুলো ডিপার্টমেন্ট আছে, কিছু ল্যাবরেটরি আছে। ল্যাবরেটরিগুলোর মধ্যে হচ্ছে আমাদের মেইন যেটা ল্যাবরেটরি সেটা হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি, ভাইরোলজি ডিপার্টমেন্টটা। ভাইরোলজিতে আগে পোলিওমিয়েলসের সার্ভিলেন্স হতো, এখন হচ্ছে ওটার সাথে সাথে কোভিড ইউনিটটা ওখানে চালু হয়েছে, যেহেতু সেখানে আরটিপিসিআর আছে। আমাদের পাবলিক হেলথ ল্যাবরেটরি ইটসেলফ এখনো আছে। আমাদের একটা ফুড সেফটি ল্যাবরেটরি আছে। আমাদের কিছু উইংস আছে, উইংস গুলোর মধ্যে মেইন হচ্ছে আমাদের ফুড সেফটি ইউনিটটা তো ফুড সেফটি ল্যাবরেটরির সাথেই আছে, আর মেইন যেটা এখন সেটা হচ্ছে একাডেমিক উইং। আর আমাদের এপিডেমিওলজি একটা উইং আছে। তো আর আমাদের কিছু বায়োলজিক্যাল প্রোডাকশন ইউনিট ছিল বলছি কারণ তোমরা দেখে এসছো যে আইভি ফ্লুইড আর ব্লাড ব্যাগ শাখাটা বন্ধ, তাই না? আইভি ফ্লুইড ব্লাড ব্যাগ এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, খুব তোড়জোড় চলছে, আমরাও করছি এটাকে যে কোনো ভাবে চালু করার জন্য। এই মাত্র আমি যে মিটিং থেকে আসলাম সেটাও এই রিলেটেড ছিল যে কিভাবে আমরা আইভি ফ্লুইড আর ব্লাড ব্যাগকে আবার ওপেন করতে পারি। রেনোভেশনের কাজ হলে হয়তো ডিজিডিএ আমাদেরকে আবার পারমিশন দিবে এটা চালু করার। আমাদের ওআরএস সেকশন আছে, ওআরএস সেকশনে ওআরএস প্রোডাকশন হয়, ডায়াগনস্টিক রিয়েজেন্ট সেকশন আছে। আচ্ছা, আমরা কি জেনে আসছি যে ওআরএস গুলো কোথায় যায়, বাজারে বিক্রি হয় কিনা? উপজেলা সেক্টর মানে প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হয়। যে পকেট থেকে বেরোচ্ছে, রেড কালারে লেখা আছে কিছু, ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয়। আইনত দণ্ডনীয়, বিক্রি করে দিও না, খেয়ে ফেলো। আচ্ছা, এটা যায় হচ্ছে সব হেলথ ইউনিটে, একদম টোটাল যতগুলো গভর্নমেন্ট হেলথ ইউনিট আছে সব জায়গায় এই প্যাকেটগুলো যায় প্রতি বছর কিংবা প্রতি মাসে। এখন প্রতি মাসে তারা চাহিদা দেয়, মান্থলি একটা চাহিদা আসে যে তার এত প্যাকেট লাগবে, সেখানে আমরা তারটা প্রোডাকশন করে আমরা পাঠিয়ে দিই। আমাদের এখানে স্টোর আছে, কিন্তু যেহেতু এই প্যাকেটটা খুব উন্নত মানের না, বেশি দিন রাখা যায় না প্যাকেটে, সেজন্য যতটুকু চাহিদা আসে ততটুকুই পরিমাণে তৈরি করে আবার সব সার্ভ করে দেওয়া হয়। একদম টপ টু বটম হেলথ ইউনিট, গভর্নমেন্ট হেলথ ইউনিট যেখানে আছে সব জায়গায়, তোমরা যে কোনো হসপিটালে গেলে যেখানেই যাও সব জায়গায় খাবার স্যালাইন চাইলে এই স্যালাইনটা পাওয়া যাবে, এই স্যালাইনটা দিবে। আচ্ছা, এটার একটা আছে, সেটা হচ্ছে যে আমরা মনে করি এটা অটোমেটেড হচ্ছে কিনা, অটোমেটেড হচ্ছে না, হাতে হচ্ছে। যদিও আমরা চাচ্ছি যে যেহেতু বাইরে অটোমেটেডই করে, তাহলে গভর্নমেন্ট কেন অটোমেটেড করবে না? আমরা হয়তো নেক্সট ইয়ার থেকে অটোমেটিক মেশিনটা নিয়ে আসবো। কিন্তু এই যে হাতে করা, তারপরেও মানে আমার মনে হয়েছে যে স্বাদ ডিফারেন্ট। আমি এটা খাই, তো স্বাদ কিন্তু আমার কাছে একটু ডিফারেন্ট লাগে।
দুটা। তোমরা আজকে ট্রাই করে দেখতে পারো যে এসএমসি যে লাল প্যাকেটের স্যালাইন আর এই স্যালাইনটা দুটো স্বাদ কিন্তু একটু ডিফারেন্ট। তো কেন জানি না আমরা কখনো তো, যদি ওইটাও বিএসটিআই অনুমোদন করে, তো করা হয় নাই যে আসলে একদম পারফেক্ট ইনগ্রেডিয়েন্ট কোনটাতে আছে। তবে আমাদের এখানে, যদি ওটা আমার ডিপার্টমেন্ট না, ওখানে কিন্তু যাই, দেখি এখানে কর্মীরা যারা আছে অনেক বছরের পর বছর ধরে কাজ করছে, তারা খুবই নিষ্ঠার সাথে কাজটা করে এবং মানে কোনোভাবেই মাপ একটু এদিক ওদিক হওয়ার কোনো উপায় নাই, জাস্ট যেই মাপে দেওয়ার কথা সেই মাপেই যায়। আমাদের প্যাকেটটা হয়তো চকচকে না, তো আমরা এবার প্রস্তাব করেছি যে আমরা একটা চকচকে প্যাকেট করব, যদিও না বিক্রি করি, কারণ দেখা যায় রোগীরা মনে করে এই স্যালাইনটা খাবো না। হ্যাঁ, একটা সিভিয়ার ডায়রিয়ার পেশেন্ট একটা শিশু ওয়ার্ডে যখন ভর্তি থাকে, মা তখন স্যালাইনটা না খাইয়ে হয়তো পাশে রেখে দেয়, কিংবা বাইরে থেকে স্যালাইন কিনে আনবে সেটার জন্য ওয়েট করে। হ্যাঁ, ডায়রিয়ার চিকিৎসা তো আমরা জানি, এখন তো থার্ড ইয়ার, তাই না? ডায়রিয়ার চিকিৎসা কি? কোন চিকিৎসা আছে? অ্যান্টিবায়োটিক লাগে? কত পার্সেন্টে লাগে? 2 to 3% হয়তো লাগে, আর বাকিটা 100% ট্রিটমেন্ট হচ্ছে ওআরএস। তো এই স্যালাইনটা না খাইয়ে বসে থাকে, কিংবা মা হয়তো যে কমপ্লেন করে সরকারি হাসপাতাল তো এই জন্য অত কেয়ার করে নাই, ওষুধপত্র কিছু দেয় নাই, ওই সাদা প্যাকেটের স্যালাইন দিছে, এই জন্য আমার বাচ্চা ভালো হয় নাই, কিংবা এই জন্য বাচ্চাটা মরে গেল। বাট ডায়রিয়া তো অনেক বাচ্চা এখন আমাদের দেশে মরে, তাই না? তো এই যে নেগলিজেন্সি শুধু এই একটা সাদা প্যাকেটের জন্য। সো আমরা চাচ্ছি যে আমরা একটু চকচকা করি, লাল নীল প্যাকেট আমাদেরও হয়তো হবে। যাই হোক, আমাদের কিছু সাপোর্টিং ইউনিট আছে যারা আমাদেরকে এই এত বড় একটা প্রতিষ্ঠান চালাতে হেল্প করে। অ্যাডমিনিস্ট্রেশন একটা ইউনিট আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, আমাদের প্রকিউরমেন্ট ইউনিট আছে, আমাদের ওয়ার্কশপ আছে। আমাদের এখানে স্টাফ হচ্ছে পোস্ট, গভর্নমেন্ট পোস্ট হচ্ছে 866 পোস্ট। এখন হয়তো রিটায়ারমেন্টে যেহেতু অনেকদিন গভর্নমেন্টের নিয়োগ নেই, হয়তো 600 to around 700 হয়তো আছে এখন। আমাদের এখানে হেড যিনি চেয়ার করেন উনি হচ্ছেন ডিরেক্টর আইপিএইচ, একজন 3য় গ্রেডের কর্মকর্তা। আমাদের এমবিএল শাখার কথা বললাম, যেখানে বায়োলজি আছে, এখানে আরো যে ওই পাশে ডিপার্টমেন্টটা, ওটা আমার ডিপার্টমেন্ট আর কি, ওখানে আছে ব্যাকটেরিওলজি ল্যাব, ক্লিনিক্যাল প্যাথোলজি, হেমাটোলজি, সেরোলজি, ইমিউনোলজি, আমাদের একটা মিডিয়া ল্যাব আছে, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি ল্যাব আছে, বায়োকেমিস্ট্রি ল্যাব আছে, আমাদের আল্ট্রাসোনোগ্রাফি করার ব্যবস্থা আছে, আর হচ্ছে এপিডেমিওলজি ইউনিটটা ওখানে আছে। এমবিএল এর মধ্যে আমাদের মেইন কাজ আমরা যেটা করি এখন তো কোভিড টেস্ট হচ্ছে, আর পোলিও টেস্ট হয় বছরে প্রায় 4000 স্যাম্পলের। এবং পোলিও কি টেস্ট হয় যে বললাম 4000 স্যাম্পল, কি স্যাম্পল? স্টুল। পোলিওর জন্য স্টুল স্যাম্পল হয়। সব হেলথ ইউনিট গুলোতে সব জায়গায় ইনফরমেশন দেওয়া আছে, কারো যদি অ্যাকুট প্লাসিড প্যারালাইসিস কমপ্লেন করে কিংবা ওই টাইপের সিমটম কমপ্লেন করে, তাহলে তাদের স্টুলটা আইপিএইচে আসে, সেটা টেস্ট হয়। আর হচ্ছে মিজলস, রুবেলা এবং জাপানিজ এনকেফেলাইটিসের যে ব্লাড স্যাম্পল টেস্ট হয়, সেটা আমাদের এখানে হয়, সেটা প্রায় 600 to 700 পার ইয়ার হয়। আমরা যে ল্যাবরেটরিটা চালাচ্ছি, জেনারেল যে মাইক্রোবায়োলজি ল্যাব, এই ল্যাবটা যদিও রিসার্চ পারপাসে তৈরি হয়েছিল, কিন্তু পরে যখন দেখা গেল যে সার্ভিস আরো দেওয়া যায়, তখন জনসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয়। এটা এখন সবার জন্য ওপেন। এখন যে কেউ বাইরে থেকে এসে আমাদের এখানে চার্জ দিয়ে তার যে কোনো ব্লাড টেস্ট যেটা আমাদের এখানে হচ্ছে সেটা করতে পারে। বাইরে একটা সিটিজেন চার্টার লাগানো আছে, যেটাতে প্রাইস লিস্টে দেওয়া আছে। এখানে প্রাইস হচ্ছে 20 থেকে 300 টাকা হাইস্ট। হ্যাঁ, খুবই কম দাম। ইউনিটারি মনে হয় 20 টাকা। টিএইচএস যেটা বাইরে 1200 টাকা লাগে, সেটা আমাদের এখানে 300 টাকা। তো এরকম জাস্ট গভর্নমেন্ট একটা ফিস ধরতে হয়, সেজন্য ধরে রাখা। আমাদের কোভিড-19 প্রিপেয়ারনেস এন্ড রেসপন্সে আমরা আইপিএইচ যেভাবে কাজ করেছি, সেটা ল্যাব সার্ভিস তো আমরা দিয়েছি। আমাদের ন্যাশনাল কিছু সাব কমিটি, টেকনিক্যাল সাব কমিটি ছিল, যেখানে আমাদের এখানে অনেকে আমরা কাজ করেছি। আমরা এখানে কিছু রিসার্চ অ্যাক্টিভিটি করেছি। আর আমাদের এখানে যে তোমরা যে রুমে বসে আছো, এই রুমটা হেলথের অনেক ট্রেনিং এর জন্য ইউজ হয়, আমাদের ভেন্যু ইউজ হয়, আমাদের ম্যান পাওয়ার ইউজ হয়। আর কোভিড-19 এটার একটা অ্যাক্টিভিটিস আমি রেখেছি, একটা স্লাইড। সেটা হচ্ছে এই স্লাইডটা আমি বানিয়েছি 19 তারিখে নভেম্বরের। 18 তারিখ পর্যন্ত আমরা 3,26,495টা টেস্ট করেছি।
আমাদের এখানে পার ডে 1000 to 1300 টেস্ট করা পসিবল। আমাদের যেটা 5টা RT-PCR আছে এখানে, সেটা দিয়ে অ্যাভারেজ এখন লাস্ট 2 to 3 মান্থস আমরা জানি যে অনেক কমে গিয়েছে টেস্ট, সেখানে এখন হচ্ছে 4 থেকে 500। আর ম্যাক্সিমাম আমরা যখন করেছিলাম, এটা সেকেন্ড ওয়েভের সময় মনে আছে কিনা সবার, 27 জুলাই 2021, সেকেন্ড ওয়েভের একটা পিক ডেট যেখানে আমাদের 1276টি টেস্ট করতে হয়েছিল। আর একটা কাজ আমাদের কোভিড ল্যাবরেটরি করে, সেটা হচ্ছে যে রুটিন একটা কোভিড টেস্ট করে। রুটিন কোভিড টেস্ট কাদের হয়? যারা কোভিড রুটিন ক্যারিয়ার। কোভিড টেস্ট রুটিনলি হচ্ছে কাদের জন্য? বেসরকারি কেউ কি রুটিনলি চাইলেই করতে পারে? কাদের জন্য? যে ওল্ড এজ। যারা দেশে বাইরে যাচ্ছে, তাই না? ফ্লাই করতে হলেই টেস্ট করে যেতে হয়, তাই না? পাসপোর্টের সাথে এখন কিন্তু টেস্ট রিপোর্ট লাগে, নেগেটিভ রিপোর্ট লাগে। তো এই টেস্টটা হচ্ছে বিদেশগামী যাত্রীদের জন্য যে টেস্টটা হয়, যেটার স্যাম্পল এই ডিএনসিসি কোভিড হাসপাতালে নেওয়া হয়, সেই স্যাম্পলগুলো আমাদের এখানে আসে, এটা টেস্ট হয়। সো আইপিএইচে আমরা ধরে নিচ্ছি যে কোভিড যদি প্যান্ডেমিকটা চলেও যায়, তারপরেও বেশ কিছুদিন আমাদেরকে এই রুটিন করতে হবে, কারণ যতদিন পর্যন্ত ফ্লাইটের রেস্ট্রিকশন না তুলে নিবে যে দেশের বাইরে কোথাও যেতে হলে, কেউ ঢুকতে হলে কোভিড টেস্ট লাগবে, ততদিন পর্যন্ত আমাদের কোভিড ল্যাবরেটরি চালু রাখতে হবে। বললাম যে আমরা রিসার্চ অ্যাক্টিভিটির সাথে জড়িত, আমাদের একটা রিসার্চ ইউনিট আছে, সেখানে আমরা কোভিড রিলেটেড দুটো রিসার্চ করেছিলাম, একটা গ্যাপ স্টাডি, একটা হচ্ছে ইফেক্টিভনেস অফ ই হেলথ। ই হেলথ ইফেক্টিভনেস দেখতে যেয়ে আমি বেশ অনেক কিছু আমার শেখা হয়েছে ডেটা কালেকশনে। যে যেমন এর মধ্যে একটা হচ্ছে ফোন নাম্বার, হেলথের একটা ফোন নাম্বার আছে আমাদের স্বাস্থ্য বিভাগের, সেটা আমরা জানি। যে কোনো সময় ফোন দিলেই কোনো ডক্টর ফোনটা রিসিভ করবে। নাম্বারটা কত? 99 জেনারেল, হ্যাঁ হ্যাঁ, 333 আর 162663। মনে করতে কষ্ট হলো না? ফরেনার ছাড়া বাকিটা যদি এভাবে মনে রাখো সহজ হবে, 16263, তাই না? এটা 16263 তারা আমাকে শিখিয়েছে, কারণ তারা 16263 নাম্বারে ফোন দেয় নাই। যখন বলতাম যে আপনি এই নাম্বারে ফোন দিয়েছেন না, এরকম নাম্বারে আমি কখনো ফোন দিইনি, এরকম আমার কোনো ফোন নাম্বার আছে নাকি? আমি তো বলছি না, আপনার তো করোনা হয়েছিল, অত তারিখে অসুস্থ ছিলেন, তখন কি সমস্যা হয়েছিল, তখন ফোন দিয়েছিলেন। বলে ও না না, তখন তো এই নাম্বারে না, আমি 16263 ফোন দিয়েছিলাম। তো তখন আমি শিখলাম যে ওদের কাছে এই নাম্বারটা হচ্ছে 16263, সম্ভবত টিভি অ্যাডে এভাবে দেখায়, এই জন্য মানে সাধারণ মানুষ এভাবে মনে রাখে। তো এখন থেকে আমিও এভাবে মনে রাখি। আমাকে ইংলিশে বলতে বললে আমি একটু থেমে থেমে বলি, কারণ মেলাতে কষ্ট হয়, আগে 2 না আগে 3, কিন্তু 16263 বলতে কষ্ট হয় না, অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, কোভিড আসার আগে কি আমরা জানতাম যে এটা আছে? কোভিড আসার আগে কেউ জানতো এখানে যে এই নাম্বারটাতে ফোন দিলে একজন ডাক্তার ধরে, একটা ইমার্জেন্সি কল সার্ভিস নেওয়া যায়? কেউ জানতাম না, আমিও জানতাম না, রিয়েলি আমিও জানতাম না যে এই ডিপার্টমেন্টটা এত অ্যাক্টিভ, এবং কোভিডের আগ থেকে তারা কাজ করছে, এবং তাদের যে হিউজ ডেটা সোর্স, এত সুন্দর ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা এটা বাংলাদেশ গভর্নমেন্ট এটাতে হেলথ সেক্টরটা কাজ করে হচ্ছে আইদেশি এই একটা এনজিওর সাথে, একটা আইটি কোম্পানি, এদের সাথে এত সুন্দর করে এরা ডেটা ম্যানেজ করে, এবং হিউজ ডেটা এদের এখানে জেনারেট হয় ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। এত সুন্দর করে ওরা ম্যানেজ করে এবং এত সুন্দর করে কাজ করে। এই কোভিডের সময় বোঝা গেছে যে হ্যাঁ ওরা আছে, কিন্তু এমনিতেও আছে, হয়তো এতটা অ্যাক্টিভ ছিল না, কিংবা আমাদের দেশের মানুষ ফোনে চিকিৎসা নিয়ে অতটা হয়তো কমফোর্টেবল না, তাই না? মনে করে কে না কে ধরবে, এরকম। আচ্ছা, ফুড সেফটি ল্যাবরেটরি আর হচ্ছে আমাদের ফুড সেফটি ইউনিট, এরা কাজ করে হচ্ছে FAO, ইউএন এর FAO, এটা আমাদের সাথে কোলাবোরেশন করে কাজ করতো, এখন তো প্রজেক্টটি শেষ হয়ে গেছে, এখন আইপিএইচ এর অংশ হিসেবেই আছে। আর হচ্ছে পাবলিক হেলথ ল্যাবরেটরিটা, এটাও আছে। পাবলিক হেলথ ল্যাবরেটরি আর NFSL এ আমাদের যে কাজটা হয় সেটা হচ্ছে খাবার আর পানি
টেস্ট হয় যে এটার মধ্যে আসলে কোনো বিষাক্ত জীবাণু আছে কিনা কিংবা কোন পার্টিকেল কতটুকু পরিমাণে আছে। এখানে মেইন যে কাজটা হয়, খুব ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হচ্ছে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের খাবার এবং পানি এখানে টেস্ট হয়। প্রতিদিন পার্লামেন্ট বিল্ডিং এর যত খাবার পানি আছে সব আমাদের এখান থেকে টেস্ট হয়ে যায়। আমাদের যে আগে বললাম যে ফুড সেফটি ইউনিটটা এফএও এর সাথে কোলাবোরেশনে কাজ করতো। বায়োলজিক্যাল প্রোটেকশনের মধ্যে আইভি ফ্লুইড, ব্লাড ব্যাগ আর আমাদের সিএপিডি ফ্লুইড বললামই তো, তোমরা দেখে এসছো যে বন্ধ আছে। এখানে আমরা প্রায় অনেক আমার মনে হয় যে অনেক লস হয়ে যাচ্ছে সাধারণ মানুষের এই আইভি ফ্লুইড সেকশনটা বন্ধ থাকার জন্য, কারণ অনেক কম দামে আমরা ফ্লুইড দিতে পারতাম। প্রায় এখন মনে হয় 98, 130 এরকম দাম একটা হার্ডম্যান নর্মাল স্যালাইনের। তো এখানে তো অনেক কম দাম ছিল, সেজন্য আসলে মনে হয় লস হয়ে যাচ্ছে। আর 3% সোডিয়াম ক্লোরাইডটা শুধুমাত্র আইপিএইচ তৈরি হতো, হোল বাংলাদেশের মধ্যে শুধু আইপিএইচ তৈরি হতো, সেটাও তো এখন বন্ধ আছে। এখন যেহেতু বন্ধ আছে, সো কিছু কোম্পানি তো চালু করেই দিবে, তাই না? এখন ইনসেপ্টার আছে, পপুলারের আছে, বেক্সিমকোর আছে, সবাই 3% সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে। সিএপিডি ফ্লুইডটাও, সিএপিডি প্ল্যান্টটাও আমাদের বন্ধ আছে। তবে সেই সংবাদে আমি যেটা কালকে শুনলাম সেটা হচ্ছে আমাদের সিপিডি ইউনিটটা সম্ভবত চালু করে দেওয়া হবে। সিপিডি ইউনিটে সিপিডি হয়তো এখনই যেহেতু ইমার্জেন্সি হচ্ছে 3% সোডিয়াম ক্লোরাইডটা, তো ওই সিপিডি ইউনিটের কাজ মোটামুটি শেষ। ওটা শেষ হয়ে গেলেই আমরা সম্ভবত খুব শীঘ্রই ওখানেই 3% সোডিয়াম ক্লোরাইড আবার চালু করতে পারবো আর কি। আচ্ছা, এখানে আমি কি দেখাতে চেয়েছি, ট্রান্সফিউশন সেল, ইনফিউশন সেল তৈরি হতো, সব ব্লাড ব্যাগ রিলেটেড। যেহেতু ব্লাড ব্যাগই বন্ধ হয়ে গেছে এখন, এগুলো হচ্ছে না। আর ডায়াগনস্টিক রিয়েজেন্ট যেগুলো আমাদের হতো, রিয়েজেন্ট গুলো আমাদের যে উপজেলার ছোট ছোট ল্যাবরেটরি গুলো আছে সব উপজেলা হসপিটালে, সেখানে চাহিদা অনুযায়ী বানানো হয় এবং ওখানে চলে যায়। 23 রকমের রিয়েজেন্ট তৈরি হয়। আর হচ্ছে ওআরএস তোমরা দেখে এসছো ঢাকারটা, আরো আছে কুমিল্লাতে, বরিশালে, যশোরে, রংপুরে। এখানে প্রায় বছরে 20 থেকে 30 মিলিয়ন ওআরএস প্যাকেট তৈরি হয়। আমি যে বললাম চাহিদা অনুযায়ী তৈরি হয়। আমাদের যে কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরিটা এখন ডরমেন্ট, কারণ যেহেতু আইভি ফ্লুইড এবং ব্লাড ব্যাগ তৈরি হচ্ছে না, সো কোয়ালিটি কন্ট্রোল করারও কোনো ব্যাপার থাকছে না। সেই জন্য কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরিটা, মানে মান নিয়ন্ত্রণ শাখা একদম নিচতলায় ওই পাশে, ওটা আপাতত বন্ধ আছে, ডরমেন্ট হয়ে আছে। একাডেমিক উইং এর কথা বলেছি। একাডেমিক উইং এর দুটো সাবজেক্ট চালু আছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। একটা হচ্ছে বিসিএস ইন হেলথ টেকনোলজি, ফুড সেফটি আর ল্যাবরেটরি মেডিসিন। ল্যাবরেটরি মেডিসিনের 5th ব্যাচটা রানিং আর ফুড সেফটির 1st ব্যাচ রানিং। তোমাদের এখানে ক্লাস নিয়ে আমি ওদের এপিডেমিওলজি ক্লাস নিতে যাব। যেহেতু ওদের, আমার মনে হয় যে ওদের সাবজেক্টগুলো, যেহেতু আমরা ওদের কোর্স কারিকুলাম করেছি, ওদের কোর্স কারিকুলাম অনেক রিচ। আমার মনে হয় এমবিবিএস লেভেলের থেকে ওদের কোর্স কারিকুলাম অনেক রিচ পাবলিক হেলথে। কিন্তু ওরা পাবলিক হেলথ রিলেটেডই কাজ করবে যারা ফুড সেফটিতে পড়ে। তো ওদের আলাদা একটা সাবজেক্ট আছে এপিডেমিওলজি, এবং ওটা আমি পড়াচ্ছি। আমি চেষ্টা করছি যে আমার এখান থেকে ফুড সেফটিতে যারা অনার্স করে বের হবে, প্রতিটা স্টুডেন্ট এক একজন রিসার্চার হয়ে বের হবে, এবং তারাও সব মানে একটু আমি চাই আসলে যে একটু ইন্টারেস্টেড হোক পাবলিক হেলথে কাজ করার জন্য, যেহেতু ফুড সেফটি একটা পাবলিক হেলথ ইস্যু। সো যাতে আমরা তাদেরকে একটুকু নেশা দিয়ে দিতে পারি যে রিসার্চ করতে হবে, কিংবা যে কোনো একটা কিছু দেখলে সেটাকে একটু খুঁচিয়ে, একটু মুখস্থ পরীক্ষা বাদে একটু অন্যরকম করে সেটাকে শিখতে হয়। তো এটা চেষ্টা চালাচ্ছি। আমরা আরেকটা সাবজেক্টে আমরা সাবমিট করেছি, সেটা হচ্ছে ফুড সেফটির ওপরে একটা এমপিএইচ ডিগ্রি। এমপিএইচ এর এই প্রপোজালটা অলরেডি মিনিস্ট্রিতে সাবমিটেড আছে। মিনিস্ট্রি পারমিশন হলে, বিএসএমই যদি পারমিশন দেয়, তাহলে ইনশাল্লাহ আমাদের এখানে খুব শীঘ্রই এমপিএইচ ইন ফুড সেফটি চালু হবে। আমাদের তো যেহেতু একাডেমিক উইং আছে, একটা লাইব্রেরি আছে, আর সাপোর্ট ইউনিট গুলোর কথা বললাম। আর এটা হচ্ছে আমি রেখেছি যে আমাদের বিল্ডিং এ আর কার কার অফিস আছে যেগুলো তোমরা জানতে পারো নাই, যে এই দরজাগুলো কেন বন্ধ কিংবা এখানে ঢুকতে কেন দিচ্ছে না। একটা হচ্ছে আইসিডিডিআরবি, সিঁড়ি দিয়ে নামলেই হাতের বামে দেখা যাবে কলেজের গেট আটকানো আছে। এটা আইসিডিডিআরবির একটা অফিস, নিচতলা থেকে 3 তলা পর্যন্ত তারা রেখেছে আমাদের কাছ থেকে নিয়ে। সেই ব্রিটিশ আমলেই মনে হয় একদম শুরুর দিকে বছরে 1 টাকা দরে তারা ভাড়া দেয়।
তারপর হচ্ছে আমাদের এমআইএস এর একটা অফিস আছে, হচ্ছে এটা সিএমবিটি একটা ইয়ে আছে, আমাদের মেডিকেল বায়োটেকনোলজির যেটা সেন্টার একটা অফিস আছে, এটা যদি আমাদের ডিজি অফিসের একটা পার্ট। আর এফএও তো বললামই আছে, আমাদের এখানে পুলিশের অফিস আছে, সিআইডি ল্যাব আছে, সিআইডির একটা ল্যাব আছে, ওরা যে ভিসেরা যেগুলো মারা যাবার পরে যে ভিসেরা গুলো অ্যানালাইসিস করে সেটা এখানে 3 তলাতে ওরা একটা পোর্শন রেখেছে। সেখানে ওদের অনেক বড়, ওদের নাকি 14 তলা একটা বিল্ডিং আছে। তারপর ওরা কেন আমাদের এখানে পছন্দ করে আল্লাহ জানে, এই জায়গা থেকে এরা যেতে চায় না, এখানে থাকে। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে একটা এনজিও কাজ করে, সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন নিচতলাতে। আমাদের হেলথ মিনিস্ট্রির একটা প্রোগ্রাম এখানে চলে, সেটা হচ্ছে নিউট্রিশন কাউন্সিল, এটাও 3 তলাতে আছে। আর আমরা যে বিএমআরসি ভবনের মেইন ইয়াটা আগে এখানে ছিল এই বিল্ডিং এ, পরে তারা বিল্ডিং করে চলে যায়। আর এটা হচ্ছে আইপিএইচ কম্পাউন্ড, যেটা বললাম যে 48 একর জায়গা, সেই 48 একর জায়গার মধ্যে এই অফিসগুলো আছে। একটা হচ্ছে সিডিডিআরবি ইটসেলফ, ইপিআই, সিএমই মানে সেন্টার ফর মেডিকেল এডুকেশন, এবং ওই বিল্ডিংটাতেই হচ্ছে তোমাদের যে অধিদপ্তর, মানে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, তোমরা মেডিকেল কলেজগুলো যে অধিদপ্তরের আন্ডারে, সেই অধিদপ্তরটা ওখানে। ন্যাশনাল হেলথ ল্যাবরেটরি অ্যান্ড ডকুমেন্টেশন সেন্টার, এটা ওই বিল্ডিং এর নিচতলাতে। আর নিপসম আমরা সবাই চিনি। আইপিএইচএন একদম প্রথম যেই অফিসটা, এই রোড দিয়ে ঢুকতে প্রথম অফিসটা হচ্ছে আইপিএইচএন। বিএমআরসি হচ্ছে একদম শেষ অফিসটা, বিএমআরসি যেটা ওরা নিজেরা ভবন করে চলে গেছে। এখানে নার্সিং ইনস্টিটিউটটা আছে, আমাদের আরো একটা ইনস্টিটিউট আছে, সেটা হচ্ছে হেলথ টেকনোলজি। আর হচ্ছে সাহিক আছে, যেটা বের হলেই বাইরে দেখা যাবে। আর হচ্ছে আইডিএইচ আছে, তোমরা বোধহয় কালকে আইডিএইচ এ গিয়েছিলে, হ্যাঁ? আচ্ছা, আইডিএইচ আছে এই। আর থ্যাংক ইউ। এবার কি কোনো কোশ্চেন আছে?